হরমুজে আমেরিকার যুদ্ধজাহাজ লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান, নিখোঁজ মার্কিন বিমান। আকাশে বিপদ সংকেত, সমুদ্রে মিসাইলের আলো, আর পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথে এখন বাজছে যুদ্ধের দামামা। হরমুজ প্রণালী মাত্র ৩৩ কিলোমিটার চওড়া এই সরু পথ দিয়ে যায় বিশ্বের ১/৫ তেল। আর ঠিক এই পথেই এখন মুখোমুখি দাঁড়িয়ে আছে আমেরিকা আর ইরান, দুই পরাশক্তি। আমেরিকার KC-46A পেগাসাস এরিয়াল রিফুয়েলিং বিমান হরমুজ প্রণালীর কাছে অভিযান চালাচ্ছিল। হঠাৎ বেজে উঠল স্কোয়াক 7700 আন্তর্জাতিক বিমান বিপদ সংকেত। সৌদি আরবের আকাশে প্রায় ২২,০০০ ফুট উচ্চতায় উঠতে উঠতে বিমানটি পাঠালো সেই ভয়ঙ্কর সংকেত। তারপর নিঃশব্দ, রাডার থেকে গায়েব। কিন্তু শুধু এই একটি নয়, একই দিনে দ্বিতীয় আরেকটি মার্কিন KC-135 ট্যাঙ্কার বিমানও হরমুজের কাছে জরুরি সংকেত পাঠালো। সেটাও উধাও হয়ে গেল রাডার থেকে। দুটো বিমান, দুটো বিপদ সংকেত, দুটোই হরমুজ অপারেশনের সঙ্গে যুক্ত, দুটোই নিখোঁজ। ওপেন সোর্স বিমান পর্যবেক্ষকরা বলছেন, বিমানগুলো কাতারে পৌঁছায়নি বলে আশঙ্কা করা হচ্ছে। কাতারের আল উদেইদ ঘাঁটি থেকে দুটো হেলিকপ্টার উড়ে গেছে তাৎক্ষণিকভাবে। সেগুলোর মিশন এখনও জানা যায়নি। এর সঙ্গে যোগ হয়েছে আরেক উদ্বেগ। হরমুজের আকাশে ধরা পড়েছে GPS জ্যামিং আর স্পুফিং কার্যক্রম। নেভিগেশন সিস্টেম বিপর্যস্ত, আকাশপথে চলাচল তখন অন্ধের মতো। পেন্টাগন এখনও মুখ খোলেনি, সেন্টকম নীরব, কিন্তু এই নীরবতাই এখন সবচেয়ে বড় চিৎকার। একই সময়ে সমুদ্রে চলছিল আরও ভয়ঙ্কর নাটক। আমেরিকার ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজগুলো ওমান সাগর থেকে হরমুজের দিকে এগিয়ে আসছিল। ইরান দাবি করছে জাহাজগুলো রাডার বন্ধ রেখে চুপিসারে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু তেহরানের চোখ ফাঁকি দেওয়া যায়নি। রাডার যখন আবার চালু হলো, ইরানের নৌবাহিনী ততক্ষণে লক্ষ্য স্থির করে ফেলেছে। রেডিও সতর্কতা দেওয়া হলো, স্পষ্ট ভাষায় বারবার ফিরে যাও, ঢুকো না, যুদ্ধবিরতি পরীক্ষা করো না। সেই সতর্কতা উপেক্ষা করা হলো। তারপর আকাশ আলো হয়ে গেল। ক্রুজ মিসাইল, রকেট, কমব্যাট ড্রোন সব একসঙ্গে আমেরিকান যুদ্ধজাহাজের দিকে। ইরান বলছে এটা হামলা নয়, সতর্কবার্তা। ইচ্ছাকৃতভাবে একটু দূরে ফেলা হয়েছে, কিন্তু বার্তাটা কাঁচের মতো স্বচ্ছ। পরের বার এতটা দয়া থাকবে না। সিনিয়র ইরানি কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি সরাসরি ঘোষণা দিলেন, হরমুজের দিকে এগিয়ে আসা যে কোনো বিদেশি সামরিক শক্তি লক্ষ্যবস্তু হবে। ইরানের ইসলামিক রিপাবলিক নেভি রেডিওতে ঘোষণা করল, হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ। কোনো জাহাজ, কোনো জাতীয়তার ইরানের অনুমতি ছাড়া প্রবেশ করলে IRGC নৌবাহিনী ধ্বংস করে দেবে। লাল রেখা টানা হয়ে গেছে। ওয়াশিংটন বলছে উল্টো কথা, কোনো হামলা হয়নি, কোনো ক্ষতি নেই, কোনো মিসাইল আঘাত করেনি। কিন্তু একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, হরমুজ এখন আর কাগজে কলমের উত্তেজনার জায়গা নয়। এটা এখন সরাসরি যুদ্ধক্ষেত্র। আর এই সরু পথে একটাও ভুল সিদ্ধান্ত, একটাও বেহিসাবি গুলি পুরো পৃথিবীর তেলের বাজার থেকে শুরু করে বৈশ্বিক নিরাপত্তা পর্যন্ত সবকিছু তছনছ হয়ে যেতে পারে নিমিষে। ইরান আজ হরমুজের মাঝখানে দাঁড়িয়ে পুরো পৃথিবীকে বলছে, এই জলপথে আমার অনুমতি ছাড়া একটি জাহাজও নয়। আর আমেরিকা, সে এগিয়ে আসছে, কিন্তু তার দুটো বিমান এখনো নিখোঁজ। ইরানের হাতে পারমাণবিক বোমা নেই সত্য, কিন্তু দেশটির হাতে রয়েছে এমন এক কৌশলগত নিয়ন্ত্রক যা বর্তমানে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিকে মরার উপর খাড়ার ঘায়ের মতো বিপর্যস্ত করে তুলেছে। হরমুজ প্রণালী, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান ধমনী, বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে। তেহরান কার্যত প্রমাণ করে দিয়েছে যে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের চেয়েও বিধ্বংসী হতে পারে কোনো ভূ রাজনৈতিক চোখ পয়েন্টের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। এই পরিস্থিতি ওয়াশিংটন ও তেল আবিবকে কার্যত হাড়ে হাড়ে টের পাওয়ানোর মতো অবস্থায় ফেলেছে। বিশ্বের পরাশক্তিগুলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য দশকের পর দশক দাঁতে দাঁত চেপে লড়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে। কিন্তু আজ তারা বুঝতে পারছে তাদের সেই রণকৌশল ভুল ছিল। ইরানের আসল পারমাণবিক শক্তি কোনো ল্যাবে নয়, বরং হরমুজের জলসীমায় লুকিয়েছিল। ইরান আজ কেবল নিজের স্বার্থই রক্ষা করছে না, বরং বিশ্ব শক্তির ক্ষমতার ভারসাম্যকে নড়বড়ে করে দিয়েছে। আজকের পৃথিবীতে শক্তির সংজ্ঞা পরিবর্তিত হয়েছে। এখন অস্ত্রের চেয়ে সরবরাহের লাইনের নিয়ন্ত্রণ বা সাপ্লাই চেইন কবজা করা অনেক বেশি কার্যকর কৌশল। ইরান সেই অস্ত্রটি ব্যবহার করছে এবং বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।
বিশ্বের মোট সমুদ্রজাত অপরিশোধিত তেল ও গ্যাসের প্রায় 20 থেকে 25% এই সংকীর্ণ হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। যখন ইরান এই পথে জাহাজ চলাচল সীমিত করে দেয়, তখন বিশ্ববাজারের উপর এর প্রভাব পড়ে হিমালয়ের মতো ভারী। জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে ব্যারেল প্রতি $110 গণ্ডি অতিক্রম করায় বিশ্ব অর্থনীতি আজ অগাধ জলে পড়েছে। একে তো দীর্ঘমেয়াদী যুদ্ধের দামামা, তার উপর তেলের বাজারে এই অস্থিরতা, সব মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম। বিশেষ করে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো শিল্পোন্নত দেশগুলো আজ জ্বালানি সংকটের কারণে শাক দিয়ে মাছ ঢাকার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সত্য হলো তাদের অর্থনীতির চাকা স্থবির হয়ে যাওয়ার পথে। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলো জ্বালানি রেশনিং করতে গিয়ে জনজীবনে যে ভয়াবহ সংকট তৈরি করেছে তা অর্থনীতির ভাষায় চরম বিপর্যয়। মার্কিন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণ অনুযায়ী এই যুদ্ধের প্রলম্বিত ছায়া বিশ্ব অর্থনীতি থেকে কয়েক ট্রিলিয়ন ডলার মুছে ফেলার ক্ষমতা রাখে। ফেডারেল রিজার্ভের উদ্বেগ থেকে স্পষ্ট, বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ক্রমাগত হুঙ্কার ছাড়ছেন, কিন্তু তাতে পরিস্থিতির বিন্দুমাত্র পরিবর্তন ঘটছে না। উল্টো খোদ আমেরিকার ভেতরেই জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ায় বর্তমান মার্কিন প্রশাসনের উপর জনরোষ বাড়ছে। নির্বাচনের প্রাক্কালে এটি হোয়াইট হাউসের জন্য মরার উপর খাড়ার ঘায়ের চেয়ে কম কিছু নয়। ইরান যেন এক্ষেত্রে দড়ি টানাটানির খেলায় নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে। ভৌগোলিক বাস্তবতায় হরমুজ প্রণালী মাত্র 33 কিলোমিটার প্রশস্ত এবং এর জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথটি ইরানের উপকূলীয় সীমানার অন্তর্ভুক্ত। ইরান জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশনে স্বাক্ষর না করায় এই জলপথের উপর নিজস্ব সার্বভৌমত্ব দাবি করছে। তাদের এই দৃঢ় অবস্থান কোনোভাবেই নমনীয় করার সুযোগ নেই। এমনকি যুদ্ধের পর শান্তি আলোচনা শুরু হলেও ইরান এখন প্রতিটি জাহাজ থেকে মোটা অঙ্কের টোল আদায়ের যে দাবি তুলেছে তা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আগুনে ঘি ঢালার কাজ করছে। এই সংকটের সমাধান কোথায় তা নিয়ে আজ বড় বড় অর্থনীতিবিদরাও ধন্দে পড়েছেন, কারণ ইরানের এই অদৃশ্য পারমাণবিক অস্ত্র থামানোর কোনো সহজ পথ বর্তমানে কারো জানা নেই। ইরানের ক্ষমতার করিডোরে এখন এক অদ্ভুত নিস্তব্ধতা। আয়াতুল্লাহ আলী খামেনির প্রস্থান যেন এক বিশাল শূন্যতা তৈরি করেছে, যা পূরণ করতে গিয়ে দেশটির শাসনতন্ত্র আজ তালগোল পাকিয়ে ফেলেছে। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নাম ঘোষণার পর থেকেই এক রহস্যময় কুয়াশা ঘিরে আছে তেহরানকে। তিনি আছেন অথচ নেই। জনসম্মুখে দেখা না দেওয়া সেই নেতার ইঙ্গিতেই নাকি আজ পুরো দেশ চলছে। এ যেন অন্ধের হস্তি দর্শনের মতো অবস্থা। কে আসল ক্ষমতার ধারক আর কে কেবলই মোড়ক তা বোঝার উপায় নেই। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান নিয়মিত বিবৃতি দিয়ে যাচ্ছেন, যেন মনে হয় তিনি হাল ধরে আছেন, কিন্তু বাস্তবতা কি তাই? শাসন ব্যবস্থার এই জটিল কাঠামোয় পেজিশকিয়ান যেন এক পুতুল খেলার নায়ক। ক্ষমতার আসল চাবিকাঠি অন্য কোথাও, সেই ছায়ার আড়ালে, যেখানে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC এক সমান্তরাল সরকার চালিয়ে যাচ্ছে। তাদের প্রভাব কেবল রণক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং রাষ্ট্র পরিচালনার রন্ধ্রে রন্ধ্রে। পেজিশকিয়ানের সরকার যেন এক নামকুয়াস্তে পরিচয়, যার পেছনে আসল কলকাঠি নাড়ছে অন্য কেউ। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখন তারাই দৃশ্যমান। গালিবাফের সঙ্গে IRGCর সম্পর্কটা যেন এক সাপে নেউলে পরিস্থিতির মতো। একদিকে সমঝোতার টেবিল, অন্যদিকে বারুদের গন্ধ। এ যেন দুই নৌকায় পা দিয়ে চলার মতো এক বিপজ্জনক দোটানা। IRGC তাদের অনেক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হারিয়েছে ঠিকই, কিন্তু তাদের দাপট কমেনি এক চুলো। তারা যেন এক ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। তাই আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে বা কিছুটা নমনীয় হতে ইরানের অনীহা স্পষ্ট। তারা কি সত্যই চায় শান্তি, নাকি সময় ক্ষেপণ করে নিজেদের গুছিয়ে নিতে চাইছে? এই প্রশ্নগুলোই এখন তেহরানের আকাশে বাতাসের মতো ভাসছে। এই ক্ষমতার অন্দরমহল বড় বিচিত্র। বাইরের মানুষ দেখে একটা স্থিতিশীল রাষ্ট্র, কিন্তু ভেতরে চলে লঙ্কাকাণ্ড। কে আসলে ক্ষমতা হাতে রেখেছে? মোস্তফা খামেনি কি সেই অদৃশ্য হাত যিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন, নাকি ইরানের ভাগ্যের চাকা ঘুরছে IRGCর খেয়ালি সিদ্ধান্তে? এই অমীমাংসিত প্রশ্নগুলোই এখন তেহরানের রাজনৈতিক স্থিতিশীলতাকে এক বড় ধরনের পরীক্ষার মুখে ফেলেছে। দেশটি আজ এমন এক সন্ধিক্ষণে, যেখানে প্রতিটি পদক্ষেপ হতে পারে সাপে বর অথবা কাল হয়ে দাঁড়ানো বিপদ। পেজিশকিয়ানের হাতে শাসনভার আছে ঠিকই, কিন্তু তার কণ্ঠস্বর কি IRGCর তোপের আওয়াজের চেয়ে জোরালো হতে পারবে? মনে হয় না। এই ক্ষমতা লড়াইয়ে আদর্শ আর বাস্তবতার সংঘাত যেন এক অমাবস্যার চাঁদ হয়ে উঠেছে, যা আছে কিন্তু আলো দেওয়ার ক্ষমতা রাখে না।
একসময় যে রাষ্ট্রকে মনে হতো এক সুতোয় গাঁথা, আজ তারা নিজের ছায়ার সঙ্গেই চোরাবালি খেলছে। এই রহস্যের আড়ালে কি কোনো নতুন দিনের সূর্যোদয় হবে, নাকি ক্ষমতার এই ভাগ বাটোয়ারা শেষ পর্যন্ত সবটুকু মাটির প্রদীপ নিভিয়ে অন্ধকার ডেকে আনবে? উত্তরটা কারো জানা নেই। হয়তো সময়ের গর্ভেই সেই সত্য লুকিয়ে আছে। আমরা কেবল দূর থেকে দেখছি এক প্রাচীন সভ্যতার নতুন রূপান্তর, যা কখনো নাটকীয়, কখনো ভয়াবহ, আর সব সময়ই রহস্যময়। মানুষের ক্ষমতার লোভ যে কতদূর যেতে পারে তা বোঝার জন্য ইরান এখন এক জীবন্ত পাঠশালা। মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমে এশিয়ার মরুভূমিতে এমন এক গোলক ধাঁধায় পা রেখেছে, যা এখন তাদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ইরানের বিরুদ্ধে তাদের দীর্ঘস্থায়ী এই সংঘাত কেবল একটি যুদ্ধ নয়, বরং এটি ছিল এক সুদূর প্রসারী কৌশলগত ফাঁদ। ইরান যেন এক দক্ষ জাদুকর, যারা মার্কিন দম ফেরে তাসের ঘরকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ওয়াশিংটন যখন ইরানের বিরুদ্ধে তাদের সমরাষ্ট্রের প্রদর্শনীতে ব্যস্ত, তখন তারা হয়তো ঘুণাক্ষরেও ভাবেনি যে এই খেলা তাদের নিজেদেরই বুমেরাং হয়ে ফিরবে। তেহরানের অদম্য প্রতিরোধ ওয়াশিংটনকে বাধ্য করেছে তাদের মূল্যবান ও দুর্লভ গোলাবারুদের ভান্ডার নিঃশেষ করতে। কেবল ৩৯ দিনের সংক্ষিপ্ত সময়ে মার্কিন বাহিনী যে পরিমাণ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, টমাহক ক্রুজ মিসাইল এবং SM-6 সিস্টেম ব্যবহার করেছে, তা মার্কিন প্রতিরক্ষা কাঠামোর মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বাহিনীর এই অতি উৎসাহী গোলাবারুদ ব্যবহার এখন তাদের অস্তিত্ব সংকটের মুখে ফেলেছে। ইরান কেবল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেনি, বরং তাদের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতার হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। ইরানকে পরাস্ত করার নেশায় ওয়াশিংটন যখন তাদের মজুত করা গোলাবারুদের অর্ধেকে খরচ করে ফেলেছে, তখন এটি স্পষ্ট যে তারা যুদ্ধের ময়দানে জয়ী হওয়ার বদলে নিজেদেরই সর্বশান্ত করছে। ইরান এখানে নায়ক, কারণ তারা মার্কিন শক্তির অপচয় ঘটিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে পরাশক্তির দম্ভ কত দ্রুত ধূলিসাৎ হতে পারে। এদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উত্থান এখন মার্কিনীদের জন্য আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে। একদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে লড়তে গিয়ে ওয়াশিংটনের হাত খালি, অন্যদিকে দক্ষিণ চীন সাগরে চীনের দাপট। বাতিকতান 2026 মহড়া চলাকালীন চীনের লিনন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের উপস্থিতি এবং টাইপ 055 ডেস্ট্রয়ারের মহড়া যেন মার্কিনীদের জন্য এক দুঃস্বপ্ন। এই টাইপ 055 রণতরী এখন এশিয়ার বৃহত্তম ভাসমান অস্ত্রাগার, যা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য এক মরণ ফাঁদ। খবর উঠেছে, বেজিং তাদের YJ-20 হাইপারসনিক মিসাইল মহড়ায় ব্যবহার করেছে, যার গতি শব্দের চেয়ে 6 গুণ বেশি। এই মিসাইল মার্কিনীদের ঘুম কেড়ে নিয়েছে, কারণ এর পাল্লায় থাকা যে কোনো লক্ষ্যবস্তু মুহূর্তের মধ্যে ভস্মীভূত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন শাখের করাতের মতো পরিস্থিতির মুখোমুখি। একদিকে ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেদের সামরিক ভান্ডার ক্ষয় করছে, অন্যদিকে প্রশান্ত মহাসাগরে চীনের সাথে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে। ইরানের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গি এখন বজ্র আটনি ফসকা গেরোয়ের মতো। তারা ভেবেছিল দ্রুত জয় পাবে, কিন্তু বাস্তবতা বলছে উল্টো কথা। ইরান আজ বিশ্ব রাজনীতির সেই শক্তি কেন্দ্র, যারা মার্কিনীদের অজেয় হওয়ার দর্প চূর্ণ করে দিয়েছে। তাদের কারণেই আজ মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখতে আকাশ পাতাল ভাবছে। ইরান তো কেবল একটি দেশ নয়, তারা সেই অপরাজেয় শক্তি যারা মার্কিন সাম্রাজ্যবাদের গায়ে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন এখন বুঝতে পারছে তারা কেবল একটি দেশের বিরুদ্ধে লড়ছে না, বরং এমন এক কৌশলের সাথে খেলছে যার শেষ কোথায় তা তাদের অজানা। ইরান আজ তাদের সুচিন্তিত কৌশলে গোটা মার্কিন সামরিক পরিকল্পনাকে তছনছ করে দিয়েছে। ট্রাম্পের দম্ভ ও আমেরিকার অপরাজিত থাকার মিথ ধূলিসাৎ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরান যুদ্ধ হবে এক মুহূর্তের জয়, কিন্তু সেই যুদ্ধই আজ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হয়েছে নাকানি চুবানি খাওয়ার মতো এক ভয়াবহ অভিজ্ঞতা। ইরান যে কেবল একটি দেশ নয়, বরং এক অপরাজেয় বীরের জাতি, তা বিশ্ববাসী আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ট্রাম্পের সেই ছোট্ট যুদ্ধ যে এক বিশাল বিপর্যয় নিয়ে আসবে, তা হয়তো তিনি দুঃস্বপ্নেও ভাবেননি। মার্কিন সামরিক বাহিনীর তথাকথিত দাপট আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। যুদ্ধের শুরুতে ইরান যে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁক পাঠিয়েছিল, তা সামলাতে গিয়েই আমেরিকার জমানো ভান্ডার প্রায় শেষ। CSIS এর তথ্য মতে তাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও থার্ড ক্ষেপণাস্ত্রের ভান্ডার প্রায় অর্ধেক নিঃশেষ। মার্কিন ঘাঁটি, কমান্ড হেডকোয়ার্টার, রানওয়ে সবই ধ্বংসস্তূপের সাক্ষী। অথচ ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলার মতো খুব সহজেই লক্ষ্য অর্জন করবেন। সেই আকাশকুসুম কল্পনা বাস্তবতার নিরিখে চুরমার হয়ে গেছে। মার্কিন সামরিক সক্ষমতা পুনরুদ্ধারে তাদের এখন অন্তত 3 বছর সময় লাগবে, যা বর্তমান বিশ্বে তাদের শ্রেষ্ঠত্বকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।
এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পরাজয় লজ্জা ঢাকতে এবং আরও বড় বিপর্যয় থেকে বাঁচতে আমেরিকা বাধ্য হয়ে চীনের দুয়ারে হাত পাচ্ছে। বিশ্ব মোড়ল খ্যাত দেশটি আজ নিজে অকুল পাথারে পড়ে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত চীনের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে। এটি কি আধুনিক যুগের সবচেয়ে বড় ট্র্যাজেডি নয় যে চীনকে তারা সবসময় কোণঠাসা করার চেষ্টা করেছে, আজ সেই চীনের মধ্যস্থতায় ইরান ইস্যুতে বাঁচার পথ খুঁজছে ওয়াশিংটন। ইরানকে ঘায়েল করতে ব্যর্থ হয়ে এখন তারা কূটনৈতিক পথ খুঁজছে, যা তাদের সামরিক ব্যর্থতারই এক নগ্ন বহিঃপ্রকাশ। ইরানের এই অভাবনীয় সাফল্যের পেছনে কেবল তাদের নিজেদের ইস্পাত কঠিন মনোবল নয়, বরং বন্ধু রাষ্ট্রগুলোর কৌশলগত সমর্থন রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিষ্কার বার্তা দিয়েছেন, ইরান একা নয়। ইরানের সাথে রাশিয়ার কৌশলগত সম্পর্কও এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। পাশাপাশি বেইজিং তেহরানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত মৈত্রী বিশ্ব রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। ইরান যেন এক পাহাড় সম আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের এই অকুতোভয় অবস্থানে আমেরিকার দীর্ঘদিনের আধিপত্য সিংহাসন আজ নড়বড়ে। ইরান, রাশিয়া, চীন এই তিন দেশের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি গভীর ও সংহত। যদি এই ত্রিশক্তির সমন্বয়ে বাস্তবে আরো গতি পায়, তবে বিশ্ব রাজনীতিতে আমেরিকার দাদাগিরি চিরতরে বিদায় নেবে, এটাই নিশ্চিত। একসময় ইরানকে যারা ছাই ফেলতে ভাঙা কুলো মনে করত, আজ সেই তারাই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির মূল চাবিকাঠি। ইরানের এই অদম্য যাত্রাই বলে দিচ্ছে, ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থা আর একক কোনো শক্তির হাতের মুঠোয় থাকবে না। ইরান কেবল একটি রাষ্ট্র নয়, তারা প্রতিরোধের এক নতুন নক্ষত্র। যারা ভেবেছিল সামরিক চাপে ইরানকে নতজানু করা যাবে, তারা আজ নিজেরাই নতজানু হতে বাধ্য হচ্ছে। এই যুদ্ধে ইরান বিজয়ী, কারণ তারা কেবল নিজেদের মাটি রক্ষা করেনি, বরং বিশ্ব শক্তির অহংকারের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ট্রাম্পের সেই ছোট্ট যুদ্ধ এখন আমেরিকার জন্য এক অনন্ত যন্ত্রণার নাম। ইরান বীরের জাতি, আর এই যুদ্ধই তা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লিখে দিয়েছে। যুদ্ধের ময়দানে একটা কথা বহু দিন ধরে চলে আসছে, জোরজার মূল্যের তার। কিন্তু এখন সেই সমীকরণ বদলে গেছে। আজ এমন এক বাস্তবতা সামনে এসেছে যেখানে কয়েক হাজার কোটি টাকার যুদ্ধ বিমানকে মাটিতে নামিয়ে দিতে পারে মাত্র কয়েক লাখ টাকার ছোট্ট একটি ড্রোন। দেখতে খেলনার মতো, কিন্তু কাজ ভয়ঙ্কর। আর এই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে আছে ইরান। 4 দশকেরও বেশি সময় ধরে কঠোর নিষেধাজ্ঞায় থাকা একটি দেশ কিভাবে এমন প্রযুক্তিগত শক্তি গড়ে তুলল, এই প্রশ্নই এখন বিশ্ব রাজনীতির বড় রহস্য। গল্পটা শুরু 1979 সালের ইসলামী বিপ্লব থেকে। বিপ্লবের পর আমেরিকা ইরানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে। একসময় আমেরিকার কাছ থেকে কেনা অত্যাধুনিক F-14 টমক্যাট যুদ্ধ বিমানগুলো হয়ে যায় প্রায় অকেজো, কারণ খুচরা যন্ত্রাংশ আর কারিগরি সহায়তা বন্ধ হয়ে যায়। ঠিক তখনই শুরু হয় ইরান ইরাক যুদ্ধ। আকাশ যুদ্ধে ইরান ছিল অনেকটাই পিছিয়ে, কিন্তু সেই দুর্বলতাই তাদের শক্তিতে পরিণত হয়। তারা বুঝতে পারে অন্যের উপর নির্ভর করলে চলবে না, নিজেদের প্রযুক্তি নিজেদেরই বানাতে হবে। এই সময় ইস্পাহানের কিছু তরুণ প্রকৌশলী ও সাধারণ মানুষ মিলে শুরু করেন এক নতুন উদ্যোগ। তাদের লক্ষ্য ছিল কম খরচে এমন কিছু তৈরি করা যা শত্রুর এলাকায় ঢুকে তথ্য নিয়ে আসতে পারে। প্রথম দিকের ড্রোনগুলো ছিল খুবই সাধারণ। কাঠের পাখা আর জ্বালানি রাখার জন্য ব্যবহার করা হতো হাসপাতালের আইভি ব্যাগ। অনেকে এটাকে হাস্যকর মনে করেছিল, কিন্তু 1983 সালে সেই খেলনা ড্রোন যখন শত্রুপক্ষের ভেতরে ঢুকে গুরুত্বপূর্ণ ছবি নিয়ে ফিরে আসে, তখন সবার ধারণা বদলে যায়। সেখান থেকে শুরু ইরানের ড্রোন বিপ্লব। ইরান বুঝে গিয়েছিল তারা কোনোদিন যুক্তরাষ্ট্রের মতো দামি স্টেলথ ফাইটার বানাতে পারবে না, তাই তারা বেছে নেয় অপ্রতিসম যুদ্ধ কৌশল, অর্থাৎ কম খরচে বেশি ক্ষতি করা। ধরা যাক একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুটতে খরচ হয় কয়েক মিলিয়ন ডলার। অন্যদিকে একটি শাহেদ 136 ড্রোন তৈরি করতে খরচ মাত্র কয়েক হাজার ডলার। যদি একসঙ্গে 100টি ড্রোন আকাশে পাঠানো হয়, তবে শত্রুকে সেগুলো ভূপাতিত করতে বিপুল অর্থ ব্যয় করতে হয়। এই অর্থনৈতিক চাপই ইরানের বড় অস্ত্র। কিন্তু প্রশ্ন হলো, নিষেধাজ্ঞার মধ্যে থেকে তারা প্রযুক্তি পায় কোথায়? এখানেই ইরানের কৌশল। তারা বিভিন্ন দেশে ফ্রন্ট কোম্পানি খুলে সাধারণ বাজার থেকে চিপস, মোটর, ক্যামেরা কিনে আনে। তারপর সেগুলোকে সামরিক প্রযুক্তিতে রূপ দেয়। 2022 সালে ইউক্রেনে বিধ্বস্ত একটি ইরানি ড্রোনে আমেরিকান কোম্পানির প্রসেসর পাওয়া গিয়েছিল। অর্থাৎ সাধারণ প্রযুক্তিকে অস্ত্রে পরিণত করার এক অনন্য দক্ষতা অর্জন করেছে ইরান। 2019 সালে সৌদি আরবের তেল স্থাপনায় হামলা ছিল এই কৌশলের বড় উদাহরণ। কয়েকশো কোটি টাকার প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ড্রোনের আঘাতে বড় ক্ষতি হয়, কারণ ড্রোনগুলো খুব নিচু দিয়ে উড়ে এবং রাডারে ধরা পড়ে না। এই হামলার পর পুরো বিশ্ব বুঝে যায় দামি অস্ত্র থাকলেই নিরাপত্তা নিশ্চিত নয়।
রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন বড় ভূমিকা রাখে, এমনকি রাশিয়ার মতো শক্তিধর দেশও এই ড্রোন ব্যবহার করতে বাধ্য হয়। ইউক্রেনের শহরগুলোতে এই ড্রোনের শব্দ যেন ভয় আর আতঙ্কের প্রতীক হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, ইয়েমেনের হুথি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ সহ বিভিন্ন গোষ্ঠী এখন ইরানের ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে। এর ফলে ইরান এখন একটি বড় ড্রোন রপ্তানিকারক শক্তিতে পরিণত হয়েছে। আজ থেকে ২০ বছর আগে ড্রোনকে অনেকে খেলনা ভাবত, কিন্তু এখন সেই ছোট যন্ত্রই যুদ্ধের নিয়ম বদলে দিয়েছে। কোটি কোটি টাকার যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক সবকিছুকে চ্যালেঞ্জ জানাচ্ছে এই সস্তা প্রযুক্তি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে এখন দা কুমড়ো সম্পর্ক। একদিকে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা আর হুঁশিয়ারি, অন্যদিকে তেহরানের নিজেদের অবস্থানে অটল থাকা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন তপ্ত কড়াইয়ের মতো ফুটছে। সাম্প্রতিক তথ্যানুসারে ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা কেবল সময়ের ব্যাপার কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে এই পুরো নাটকে ইরান নিজেকে এক অপরাজেয় নায়কের আসনে বসিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। প্রাকৃতিক ইউরেনিয়ামকে অস্ত্রোপযোগী করতে হলে তাকে আকাশকুসুম কল্পনা থেকে বাস্তবে নামিয়ে আনতে হয় এক দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে। ইউরেনিয়াম 235 আইসোটোপের ঘনত্ব বাড়ানোই হলেও সমৃদ্ধকরণ। ইরান ইতিমধ্যে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল এক মজুদ গড়ে তুলেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসের মতে, তেহরানের বর্তমান মজুদ দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। পশ্চিমা শক্তিগুলো যখন ইরানকে চোখ রাঙানি দিচ্ছে, তখন তেহরান অত্যন্ত ধূর্ততার সাথে তাদের তুরুপের তাস খেলছে। 20% সমৃদ্ধকরণ ছিল একটি বড় মাইল ফলক, যা তারা অনায়াসেই পার করেছে। এখন 60% থেকে 90% অস্ত্রমান পৌঁছানো তাদের জন্য ডাল ভাত। বিশ্বমঞ্চে ইরান এখন এমন এক নায়কের ভূমিকায় যে শত বাধা বিপত্তি সত্ত্বেও নিজের সার্বভৌমত্বের প্রশ্নে নড়চড় করতে রাজি নয়। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা যখন দাবি করেন যে ইরান তাদের ইউরেনিয়াম মজুদ হস্তান্তর করতে রাজি হয়েছে, তখন তেহরান অত্যন্ত দাপটের সাথে তা নাকচ করে দেয়। উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদের ভাষায় এমন প্রস্তাব একেবারে অগ্রহণযোগ্য। ইরান নিজেকে প্রমাণ করতে চায় যে তারা কোনো অন্ধি সন্ধি করে টিকে থাকতে আসেনি, বরং তারা নিজেদের ভূগর্ভস্থ স্থাপনা, বিশেষ করে ইস্পাহানের মতো সুরক্ষিত দুর্গে বসে বিজ্ঞানের চরম শিখরে পৌঁছাতে চায়। গত বছরের বিমান হামলার ক্ষত নিয়েও ইরান দমে যাওয়ার পাত্র নয়। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নয়, বড় জোর তা লক্ষ্য করা হতে পারে। তাদের এই তেজস্বী অবস্থান এটাই জানান দেয় যে তারা কোনো পরাশক্তির কাছে মাথা নত করবে না। ইরান বেশ জোর দিয়ে দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। IAEA বলছে তারা কোনো সক্রিয় পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রমাণ পায়নি। তবে অস্ত্রমানের ইউরেনিয়াম তৈরি করাই শেষ ধাপ নয়। একটি কার্যকর বোমা বানাতে আরও জটিল কিছু ধাপ পার হওয়া প্রয়োজন, যেমন ওয়ারহেড ডিজাইন, সংযোজন এবং ডেলিভারি সিস্টেম তৈরি। স্বাধীন অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ প্যাট্রিসিয়া লুইস বলেন, 2003 সাল পর্যন্ত ইরান ওয়ারহেড নকশার কিছু সক্ষমতা তৈরি করেছিল। এরপর সেই কর্মসূচি বন্ধ হয়েছে বলে মনে হয়। তবে তিনি সতর্ক করে বলেন, 2015 সালের চুক্তি ভেঙে পড়া এবং নতুন চুক্তির আলোচনা বারবার ব্যর্থ হওয়ার পর ইরান আবার ওয়ারহেড তৈরির সক্ষমতা বাড়ানোর পথে হাঁটতে পারে। 2025 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির এক মূল্যায়নে বলা হয়, ইরান সম্ভবত এক সপ্তাহেরও কম সময়ে একটি ডিভাইসের জন্য পর্যাপ্ত অস্ত্রমানের ইউরেনিয়াম উৎপাদন করতে পারে। ইরান বলছে তারা যুক্তরাষ্ট্রের আকাশ শক্তিতে বড় ধাক্কা দিয়েছে। 1 নয় 2 নয়, মোট 9টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তারা। তালিকায় রয়েছে F-15, F-16, F-18, এমনকি অত্যাধুনিক F-35 পর্যন্ত। কুয়েত, তেহরান, মধ্যাঞ্চল, দক্ষিণ বিভিন্ন জায়গায় নাকি এই আঘাত হানা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সঙ্গে সঙ্গেই এই দাবি উড়িয়ে দেয়। তাদের স্পষ্ট বক্তব্য, সব যুদ্ধ বিমান নিরাপদে আছে, একটি পর্যন্ত হারায়নি। তারা আরো বলে, ইরানের রিভলিউশনারি গার্ড আগেও একাধিকবার এমন ভুল দাবি করেছে। তাহলে প্রশ্নটা আরো গভীর হয়, কার কথা সত্য? যুদ্ধক্ষেত্রের কুয়াশায় কি সত্যিই লুকিয়ে আছে বাস্তবতা? এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ভেতরেও শুরু হয়েছে অস্থিরতা। মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল জন ডি জর্জকে হঠাৎ পদত্যাগ করতে বলা হয়েছে। 2023 সালের অগাস্ট থেকে দায়িত্বে থাকা এই শীর্ষ কর্মকর্তা কেন হঠাৎ বিদায় নিচ্ছেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই বলছেন, যুদ্ধের চাপে কি এই সিদ্ধান্তের পেছনে? এদিকে আরেকটি বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন হতাহতের প্রকৃত সংখ্যা কি লুকানো হচ্ছে। এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হচ্ছে প্রায় 750 জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন 2023 সালের অক্টোবর থেকে, অথচ সরকারি তথ্য এতটা পরিষ্কার নয়।
দুটি সরকারি সূত্রের বরাতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর মাত্র এক মাসেই শত শত মার্কিন সেনা হতাহত হয়েছে। শুধু সৌদি আরবের একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় 15 জন সেনা আহত হয়েছে। এখন পর্যন্ত অন্তত 8 জন মার্কিন সেনার মৃত্যুর কথাও স্বীকার করা হয়েছে, কিন্তু বাস্তব সংখ্যা কি এর চেয়েও বেশি? এমন প্রশ্নের মুখে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও বেশ কঠোর। তিনি বলেন, যুদ্ধ হলে মৃত্যু হবেই। নিহত সেনাদের পরিবারের সঙ্গে দেখা করার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা একটাই কথা বলেছেন, কাজ শেষ করুন। ট্রাম্পের ভাষায় এই যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে, 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই। তার দাবি, ইরানকে এমনভাবে ধাক্কা দেওয়া হয়েছে যে তাদের ঘুরে দাঁড়াতে 15 থেকে 20 বছর লাগবে। তবে একই সঙ্গে তিনি দরজাও খোলা রাখছেন, ইরান আলোচনায় এলে সমাধান সম্ভব। কিন্তু যুদ্ধের ময়দানে চিত্রটা এতটা একতরফা নয়। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যই বলছে, ইরানের শক্তি এখনো অটুট। তাদের প্রায় 50% মিসাইল লঞ্চার এখনো অক্ষত রয়েছে, হাজার হাজার ড্রোন এখনো প্রস্তুত। একজন গোয়েন্দা কর্মকর্তা সরাসরি বলেছেন, ইরান এখনো পুরো অঞ্চলে ভয়াবহ আঘাত হানতে সক্ষম। আর এখানেই আসে আরেকটি নাটকীয় বার্তা। ইরানের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি, তাদের সামরিক শক্তি সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিছুই জানে না। তারা দাবি করছে, যেসব স্থাপনায় হামলা হয়েছে সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। আসল শক্তি লুকিয়ে আছে এমন জায়গায় যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। বার্তাটা পরিষ্কার, এই যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং আরো গভীরে যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা নিয়ন্ত্রণে আছে, শিগগিরই বিজয় নিশ্চিত। অন্যদিকে ইরান জানাচ্ছে তাদের হাতে এখনো আছে ভয়ঙ্কর ক্ষমতা, যা মুহূর্তেই পাল্টে দিতে পারে পুরো খেলার চিত্র। মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন দাপটের অবসান, ইরানের সাইলেন্ট কিলার ও উত্তর কোরিয়ার গোপন হাত। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে এখন চরম নাটকীয়তা, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র কেক ওয়াক বা সহজ জয় বলে ভেবেছিল। ইরান যুদ্ধের 5ম সপ্তাহে এসে সেই ধারণাটি এখন ওয়াশিংটনের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যে খবরগুলো সামনে এসেছে তা পেন্টাগনের ভেতরে ভয়ের কাঁপন ধরিয়ে দিয়েছে। আধুনিক যুদ্ধ বিমান থেকে শুরু করে ব্ল্যাক হক হেলিকপ্টার সবই এখন ইরানের অদৃশ্য কামড়ের শিকার। আকাশ থেকে ঝরছে মার্কিন দম্ভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দাবি করেছিলেন যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু যুদ্ধের ময়দান বলছে ভিন্ন কথা। গত কয়েকদিনে আমেরিকার 4.5 প্রজন্মের অত্যাধুনিক F-15E স্ট্রাইক ইগল এবং একটি A-10 হোয়াইট হক অ্যাটাক এয়ারক্রাফট ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, উদ্ধার অভিযানে যাওয়া 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারও ইরানি হামলায় বিধ্বস্ত হয়েছে। এমনকি 5ম প্রজন্মের সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান F-35 আক্রান্ত হওয়ার দাবি করেছে ইরান। আমেরিকা একে সেফ ল্যান্ডিং বলে দাবি করলেও সামরিক বিশেষজ্ঞদের মতে মার্কিন বিমান বাহিনীর জন্য এটি একটি কালো ও লজ্জাজনক অধ্যায়। ইরানের সাইলেন্ট কিলার মজিদ। পরাক্রমশালী মার্কিন বিমানগুলো কেন রাডারে ধরা পড়ার আগেই ধ্বংস হচ্ছে? উত্তর হলো ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মজিদ এয়ার ডিফেন্স সিস্টেম। এটি একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা নিঃশব্দে কাজ করে। প্রথাগত রাডার সিগন্যালের বদলে এটি ব্যবহার করে প্যাসিভ ইনফ্রারেড ট্র্যাকিং। এর অর্থ হলো এই সিস্টেমটি কোনো সিগন্যাল ছড়ায় না, ফলে শত্রু বিমানের রাডারে এটি ধরা পড়ে না। যখন চালক টের পান যে তিনি লক্ষ্যবস্তু হয়েছেন, তখন অনেক দেরি হয়ে যায়। একটি ছোট মোবাইল ট্রাকে 8টি ক্ষেপণাস্ত্র নিয়ে ঘুরতে থাকা এই মজিদ এখন মার্কিন পাইলটদের কাছে জব্দ। উত্তর কোরিয়া, ইরান এক ভয়ঙ্কর অক্ষ শক্তি। ইরানের এই অভাবনীয় সাফল্যের পেছনে কি কেবল নিজেদের প্রযুক্তি? নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রুস ব্যাটলের মতে এর শেকড় আরো গভীরে। ইরানের হাতে থাকা ঘাতক মিসাইলগুলোর ডিজাইন এবং প্রযুক্তি সরবরাহ করেছে উত্তর কোরিয়া। মুসুদান মিসাইল। 2005 সালে উত্তর কোরিয়ার কাছ থেকে 19টি মুসুদান মিসাইল কিনেছিল ইরান। সম্প্রতি ভারত মহাসাগরের ডিয়াগো গার্সিয়া দ্বীপে মার্কিন ঘাঁটিতে যে হামলা চালানো হয়েছে, তাতে এই উত্তর কোরীয় প্রযুক্তি ব্যবহারের জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। বিনিময়ের সমীকরণ। নিষেধাজ্ঞা কবলিত এই দুই দেশের সম্পর্ক খুব সরল। উত্তর কোরিয়া দিচ্ছে প্রযুক্তি ও অস্ত্র, আর ইরান তার বিনিময় দিচ্ছে নগদ অর্থ ও তেল। প্রশিক্ষণ ও স্থাপনা। ফিনল্যান্ড বা রাশিয়ার বদলে ইরানকে সাহায্য করছে পিয়ংইয়ং। ইরানের ইমামশোর এলাকায় বিশাল মিসাইল টেস্ট ফ্যাসিলিটি এবং তাবস এলাকায় ট্র্যাকিং স্টেশন তৈরিতে সরাসরি হাত রয়েছে কিম জং উনের দেশের। যুদ্ধের নতুন নিয়ম। ইরানের হাতে এখন 1700 কিলোমিটারেরও বেশি পাল্লার ইমাদ এবং গাদর মিসাইল রয়েছে, যা অনায়াসেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়ার দেয়া প্রযুক্তির উপর ভিত্তি করেই ইরান আজ ব্যালিস্টিক মিসাইলের এক বিশাল ভান্ডার গড়ে তুলেছে। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক প্রতিবেদন এবং বর্তমান যুদ্ধের চিত্র এক সূত্রে গাঁথা। একদিকে চীন এআই দিয়ে নজরদারি করছে, অন্যদিকে উত্তর কোরিয়া দিচ্ছে প্রাণঘাতী মিসাইল প্রযুক্তি।
ইরান তার সামরিক ভান্ডার থেকে এমন এক তুরুপের তাস উন্মোচন করেছে যা এই অঞ্চলের যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, বরং এটি ইরানের তৈরি অত্যাধুনিক এবং ঘাতক স্টেলথ ড্রোন হাদিদ 1110, যা সমর মহলে দালাহু নামেও পরিচিত। 2005 সালের শুরুর দিকে প্রথম প্রকাশ্যে আসা এই ড্রোনটি এখন সরাসরি রণক্ষেত্রে মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইতিমধ্যেই এই ড্রোন ব্যবহার করে ইসরায়েল ও মার্কিন সংশ্লিষ্ট বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। এই ড্রোনটির বিশেষত্ব হল এর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। এর গঠনশৈলী বা ফ্যাসেটেড ইয়ারফ্রেম এমনভাবে তৈরি করা হয়েছে যা একে শত্রুর রাডারে প্রায় অদৃশ্য করে রাখে। হাদিদ 1110 ড্রোনটি কেবল অদৃশ্যই নয়, এটি অত্যন্ত দ্রুতগামী। একটি শক্তিশালী জেট ইঞ্জিনের সাহায্যে এটি ঘন্টায় 500 কিলোমিটারেরও বেশি বেগে ছুটতে পারে। 30,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম এই ড্রোনটি টানা 1 ঘন্টা আকাশে অবস্থান করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর 30 কেজির শক্তিশালী ওয়ারহেড যে কোনো লক্ষ্যবস্তুকে মুহূর্তেই গুঁড়িয়ে দিতে সক্ষম। বিশারদদের মতে এই ড্রোনটি মোতায়েন করার মাধ্যমে ইরান সিগন্যাল দিচ্ছে যে তারা এখন কেবল সংখ্যারোপণ নয়, বরং প্রযুক্তির দিক থেকেও ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান প্রতিশোধ নেয়াকে পবিত্র দায়িত্ব হিসেবে ঘোষণা করেছেন। তবে ইরানের আসল শক্তি লুকিয়ে আছে তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারে, যাকে তারা তাদের সামরিক কৌশলের মেরুদণ্ড মনে করে। ইরানের কাছে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের সংগ্রহ। মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর আধুনিক যুদ্ধ বিমানের মোকাবিলা করতে ইরান গড়ে তুলেছে কয়েক স্তরের এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ইরানের হাতে থাকা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন সেজ্জিল, খাইবার শেকান ও হাজ কাশেম সরাসরি ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সেজ্জিল ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি ব্যবহার করে, যার ফলে এটি অত্যন্ত দ্রুত উৎক্ষেপণ করা যায়। এছাড়াও ইরানের সোমার ও পাভের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো মাটির খুব কাছ দিয়ে উড়ে গিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে ওস্তাদ। যুদ্ধের ময়দানে টিকে থাকতে ইরান গড়ে তুলেছে সুবিশাল মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। পাহাড়ের গভীরে সুড়ঙ্গ কেটে তৈরি করা এই গোপন ঘাঁটিগুলো অত্যন্ত শক্তিশালী বোমা বর্ষণও সহ্য করতে পারে। এর ফলে প্রথম দফার কোনো বড় হামলায় ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করা অসম্ভব। ইরানের কৌশল পরিষ্কার, তারা সরাসরি বিমান যুদ্ধে না গিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঝাঁক দিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করে তুলবে এবং সেই ফাঁকে স্টেলথ ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁত আঘাত হানবে। ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলার প্রতিশোধ নিতে ইরান এখন মরিয়া। ইরানের এই নতুন স্টেলথ ড্রোন এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মজুদ কেবল একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি গোটা অঞ্চলের ভূ রাজনীতিকে কাঁপিয়ে দিচ্ছে। একদিকে ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের এই ঘাতক ড্রোনের সারপ্রাইজ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে।